স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি লুৎফা ফৌজিয়া। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল। তিনি সংকটময় সময় পার করছেন বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। শনিবার দিবাগত রাত 12:30টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। ডাক্তার জাহিদ আরও জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নানা শারীরিক জটিলতার মধ্যে ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র ও ফুসফুসের সমস্যায় ভুগছেন। নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে নিয়মিত তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। মেডিকেল বোর্ডে সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তক্রমেই এখানে এভারকেয়ার হসপিটালে ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে চিকিৎসা চলছে এবং এই চিকিৎসা অন্যান্য দিন যেরকমভাবে হয়, অর্থাৎ পরামর্শনারা যেরকমভাবে দেন সেই অনুযায়ী পরবর্তী চিকিৎসা ওনার পরিচালনা করা হয় এবং সেই উপদেশ মোতাবেকই চিকিৎসা যাতে যথাযথভাবে হয় সেই দিকে মেডিকেল বোর্ডের সদস্যগণ সার্বক্ষণিকভাবে দৃষ্টি রাখেন এবং ইনি নিবিড় তত্ত্বাবধানে, অর্থাৎ আপনারা যেটাকে ICU বলেন, সেখানে উনি চিকিৎসাধীন আছেন। ওনার সুস্থতার জন্য আপনারা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। দর্শক, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে আমাদের জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে রয়েছেন সহকর্মী সানজিদা প্লাবনী। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। প্লাবনী, রাতে ডাক্তার জাহিদ ব্রিফিং এর পরে এখন আপনার কাছে নতুন কোনো তথ্য এসেছে কি? সেখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদের জানান। নওশীন, এখন পর্যন্ত আমার কাছে রাতের ব্রিফিংয়ের পরে কোনো আপডেট, নতুন কোনো খবর নেই। তবে এটুকু আপনাকে জানাতে পারি যে আপনি জানাচ্ছিলেন যে বিভিন্ন জটিল রোগে তিনি ভোগার ফলে তার শারীরিক অবস্থা আসলে অবনতি হওয়ার ফলে কিন্তু গত 23 নভেম্বর রাজধানীর এই এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয় এবং 27 তারিখ CCUতে ভর্তি করার পরে বর্তমানে গতকাল রাতে কিন্তু তার ব্যক্তিগত চিকিৎসক এবং তার মেডিকেল বোর্ডে গঠিত, বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডে গঠিত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন জানিয়েছেন এখন তিনি ICUতে রয়েছেন। এবং আমি আপনাকে আরও একটি তথ্য জানিয়ে রাখছি নওশীন, যেটি গতকালকে রাতের বেলা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু তার সারাদিনের কর্মসূচির পর রাতের বেলা তিনি তার মার সাথে, অর্থাৎ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে রাতে দেখা করতে আসেন এবং আমরা বিভিন্ন দলীয় সূত্রের মাধ্যমে কিন্তু যে তথ্যটি পেয়েছি, তিনি তার চিকিৎসা বোর্ডে যারা যুক্ত রয়েছেন, অর্থাৎ 30 জন চিকিৎসক কিন্তু তার মেডিকেল বোর্ডে যুক্ত রয়েছেন, তাদের সাথে কথা বলেছেন তার বর্তমান চিকিৎসা নিয়ে কি অবস্থা চলছে এবং ভবিষ্যতে কি ধরনের চিকিৎসা দেওয়া হয় এই বিষয়গুলি নিয়েও কথা বলেছেন। এবং ডক্টর AZM জাহিদ হোসেন গতকালকে যে বিষয়টি জানিয়েছেন যে তার অবস্থা আসলে সংকটময় সময় তিনি পার করছেন এবং তার অবস্থা এই মুহূর্তে অত্যন্ত জটিল বলেও কিন্তু আসলে জানিয়েছেন। তিনি এই মুহূর্তে আসলে তার জন্য আল্লাহর কাছে আসলে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এছাড়াও তিনি আরও একটি বিষয় জানিয়েছেন যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু এই বিষয়টি বলেছে যে এখানে আসলে হাসপাতালের সামনে দলীয় নেতাকর্মীদের ভিড় না করার জন্য এবং অন্যান্য রোগীর যাতে কোনো অসুবিধা না হয় সেই বিষয়টিও কিন্তু আসলে তারা জানিয়েছেন। এবং যদি কোনো পরবর্তীতে আমাদের কাছে কোনো তথ্য আসে বেগম খালেদা জিয়ার শারীরিক সর্বশেষ পরিস্থিতি জানানোর মাধ্যমে আমরা আবার আপনাকে পরবর্তীতে জানাতে পারবো। নওশীন, আমার কাছে এই ছিল এভারকেয়ারের সর্বশেষ পরিস্থিতি। প্লাবনী, আপনাকে ধন্যবাদ। ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানী সহ দেশের 8 বিভাগীয় শহরে বেলা 2টায় আজ অবরোধ কর্মসূচি পালন করবে ইনকিলাব মঞ্চ। এদিকে সকাল 11টা থেকে রাজধানীর শাহবাগে অবরোধ করবেন তারা। এ বিষয়ে সবশেষ তথ্য জানাতে শাহবাগে রয়েছেন সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। শাহবাগ এলাকার বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন এবং ইনকিলাব মঞ্চের নেতা কর্মীরা কি সেখানে আসতে শুরু করেছেন? নওশীন, বেলা 11টায় শাহবাগে আবারও তারা জড়ো হবেন, অর্থাৎ কাল রাতে
রাত 11টায় যে শাহবাগে যে অবরোধ কর্মসূচি, সেখানে সরকারের পরিবেশ উপদেষ্টা এবং যে ডিএমপি কমিশনার এসেছিলেন তারা তাদের বক্তব্য তুলে ধরেছেন। তারা বলেছেন যে এই ওসমান হাদি হত্যার যে বিচারের অগ্রগতির কথা ডিএমপি কমিশনার জানিয়েছেন। তারপরে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান তিনি বলছিলেন যে আগামী জানুয়ারি মাসের 7 তারিখে এই হাদি হত্যার যে বিচারের চার্জশিট দেওয়া হবে। পাশাপাশি এই সরকারের অধীনেই অর্থাৎ আগামী নির্বাচনের আগেই এই হাদি হত্যার যে বিচার কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন এই সরকারের পক্ষ থেকে। কিন্তু তার যখন এই যে রেজওয়ানা হাসান এখান থেকে চলে যান, তারপরেই ইনকিলাব মঞ্চের যে সদস্য সচিব আব্দুল আল জাবের তিনি বলছিলেন যে তারা আগামী 3 দিনের মধ্যে এই চার্জশিট দেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি আগামী 26 কার্য দিবসের মধ্যে এই বিচার কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন। এই জন্য তারা আজকে 8 বিভাগীয় শহরে তারা অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে। পাশাপাশি শাহবাগে 11টায় তারা জড়ো হবেন। এখান থেকে আবারও তারা সেই দাবিতে তারা শাহবাগ উত্তাল করে তুলবেন। তবে এখন পর্যন্ত কয়েকজন আস্তে আস্তে কিছু নেতাকর্মী আসছেন এখানে 11টায় যেহেতু শুরু হবে সেই এই আন্দোলনে যোগ দেওয়ার জন্য। তবে কেন্দ্রীয় পর্যায়ে অর্থাৎ ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দকে এখন পর্যন্ত আসতে আমরা দেখি নাই। তবে 11:15টায় যে ডিবি থেকে একটা সংবাদ সম্মেলন করা হবে এই হাদি হত্যার বিচারের অগ্রগতি সহ কয়জন এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছে বা তদন্ত যে প্রক্রিয়া সেটি কতটুকু পর্যন্ত তারা গিয়েছেন সেই বিষয়টি তারা আজকে সংবাদ সম্মেলনে তুলে ধরবেন। কালকে রাতে ডিএমপি কমিশনার সেটাও এখানে ঘোষণা করেছিলেন। অর্থাৎ তারা বলছেন যে তদন্তের সাথে তারা অনেক কিছু তারা লুকিয়ে রেখেছেন, সেটি তদন্ত শেষ হলে তারা চার্জশিটের মাধ্যমে তারা তুলে ধরবেন। আর সৈয়দা রেজওয়ানা হাসান বলেছিলেন যে যে মূল হত্যাকারী যারা ভারতে পালিয়ে আছেন সেটি ভারতের সাথে কূটনৈতিক তৎপরতা তারা চালাচ্ছেন। ভারত সরকার আশ্বস্ত করেছেন সে যদি ভারতের মাটিতে থাকে তাহলে তাকে ফিরিয়ে দেওয়ারও তারা কথা বলছিলেন। নৌসিন বেলা 11টায় এই শাহবাগে আবারও সে উত্তাল হয়ে উঠবে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং ছাত্র জনতা এবং হাদিকে যারা ভালোবাসেন তারা আসতে শুরু করবেন। পাশাপাশি 11:15টায় যে সংবাদ সম্মেলন সেটি তথ্য আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাতে পারবো। নৌসিন এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ। সীমান্ত, আপনাকে ধন্যবাদ। দেশের 26তম প্রধান বিচারপতি হিসেবে আজ শপথ নেবেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। রাষ্ট্রপতির আদেশক্রমে গত 23শে ডিসেম্বর আইন মন্ত্রণালয় প্রধান বিচারপতি নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। তাতে বলা হয়, সংবিধানের 95-এর 1 অনুচ্ছেদের ক্ষমতা বলে রাষ্ট্রপতি আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ শপথের তারিখ থেকে কার্যকর হবে। 1985 সালে জুবায়ের রহমান চৌধুরী জজ কোর্টে এবং 1987 সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। 2003 সালের 27 আগস্ট জুবায়ের রহমান চৌধুরী অতিরিক্ত বিচারক হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ পান। এর 2 বছর পর তিনি হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হন। 2024 সালের 12ই আগস্ট তিনি আপিল বিভাগের বিচারপতি হন। পৌষের শুরু থেকেই সারা দেশে শীতের দাপট শুরু হয়। দ্বিতীয় সপ্তাহে এসে দেশ জুড়ে জেঁকে বসেছে শীত। রাতভর ঝরছে কুয়াশা, ভিজে থাকছে রাস্তাঘাট। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে পুরো এলাকা। সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা 13.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। কুড়িগ্রামে গত 5 দিন ধরে সূর্যের দেখা নেই। হিমেল বাতাসে দিনের বেলা তীব্র শীত অনুভূত হচ্ছে। সর্বনিম্ন তাপমাত্রা 11.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে কুড়িগ্রামের বাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। এদিকে শীতার্ত মানুষের জন্য জেলা প্রশাসন থেকে 22,000 কম্বল ও শীতবস্ত্র কেনার জন্য 9 উপজেলায় 54 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। শীত কুয়াশার দাপটে ভোগান্তিতে পড়েছে 16টি নদ নদীর তীরবর্তী 3 শতাধিক চরের কয়েক লাখ মানুষ। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় গত কয়েকদিন ধরে সিরাজগঞ্জে বেড়েছে শীতের তীব্রতা। সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11 ডিগ্রি সেলসিয়াস। পটুয়াখালীতে গত 2 দিন ধরে খুব ভোর থেকে দুপুর পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। দিনাজপুরের সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.2 ডিগ্রি সেলসিয়াস। নওগাঁর সর্বনিম্ন তাপমাত্রা 10 থেকে 13 ডিগ্রির ঘরে অবস্থান করছে।
শীতের খবর জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইউনুস আলী। তার কাছ থেকে জানবো আরও খবর। ইউনুস, শীতে জনজীবনে কি ধরনের প্রভাব পড়েছে আমাদের বিস্তারিত জানান। নৌশিদ, আপনাকে জানিয়ে রাখি, পৌষের শীতে কাবু হয়েছে গোটা কুড়িগ্রাম অঞ্চল। তাপমাত্রা কমতে থাকায় বেড়েছে শীতের তীব্রতা। এ অবস্থায় স্বাভাবিক জীবনযাত্রা কার্যত ব্যাহত হয়ে পড়েছে। বিকেল থেকে পরদিন 10টা-11টা পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে গোটা জনপদ। এই অসহনীয় পরিস্থিতিতে সবচেয়ে বিপাকে পড়েছে শ্রমজীবী, খেটে খাওয়া এবং নিম্ন আয়ের মানুষজন। তারা সকাল সকাল কাজে বের হলেও তারা কাজে যেতে না পারায় চরম কষ্টে পড়েছে তারা। এদিকে শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে হাসপাতালগুলোতে শীতজনিত বিভিন্ন রোগ ব্যাধির। এর মধ্যে ডায়রিয়া, আমাশয়, জ্বর, সর্দি, কাশি সহ বিভিন্ন শীতজনিত রোগ। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। এদিকে শীতার্ত মানুষের জন্য কুড়িগ্রাম জেলা প্রশাসন থেকে ইতিমধ্যে 22,000 কম্বল এবং 54 লক্ষ টাকা 9 উপজেলায় বরাদ্দ দেওয়া হয়েছে শীতবস্ত্র কেনার জন্য। নৌশিন। ইউনুস, আপনাকে ধন্যবাদ। এদিকে মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা কাজিরহাট নৌরুট ঘন কুয়াশার কারণে বন্ধ রয়েছে। দুর্ঘটনা এড়াতে দক্ষিণ পশ্চিমাঞ্চলের আরেক নৌরুট পাটুরিয়া দৌলতদিয়াও চলাচল বন্ধ। শনিবার রাত 9:30টার দিকে আরিচা কাজিরহাট নৌরুট ও 9:50 থেকে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট বন্ধ রাখা হয়। বিআইডব্লিউটিসি আরিচা ঘাটের ব্যবস্থাপক আবু আবদুল্লাহ বলেন, সন্ধ্যার পর থেকেই নদীতে কুয়াশা বেড়ে যায়। ফলে আরিচা কাজিরহাট নৌরুটে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। দুর্ঘটনা এড়াতে রাত 9:30 থেকে আরিচা কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ক্রীড়াঙ্গনে পরিবর্তনের ঢেউ তুলে ক্যালেন্ডারের পাতা থেকে বিদায় নিচ্ছে ঘটনাবহুল 2025। চোখের পলকে বিদায় নিতে যাওয়া বছরটা নানা ইতিহাস গড়া মুহূর্তের সাক্ষী হয়েছে দেশের ফুটবলে। হামজা শমীদদের নিয়ে গড়া দল না পারলেও নারীরা ঠিকই পেরেছেন এশিয়ান কাপের মূল পর্বে ঠাঁই করে নিতে। 2025 সাল শুরু হয় নারী ফুটবলারদের বিদ্রোহ দিয়ে। 30 জানুয়ারি সাবিনা কৃষ্ণা, সানজিদা ঋতুপর্ণা সহ 18 জন ফুটবলার কোচ পিটার বাটলারের অধীনে খেলবেন না বলে লিখিত অভিযোগ দেন। বাফুফে সভাপতির মধ্যস্থতায় ঋতুপর্ণারা বাটলারের অধীনে খেলা শুরু করলেও সাবিনা, কৃষ্ণা, মাসুরা, সানজিদা ও সুমাইয়াকে আর জাতীয় দলে ডাকা হয়নি। এরপরও দুটি ঐতিহাসিক অর্জন এসেছে নারী ফুটবলে। প্রথমবারের মতো সিনিয়র ও অনূর্ধ্ব 20 দল এশিয়া কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। গেল মার্চে প্রথমবার বাংলাদেশে আসার মধ্য দিয়ে 2025 সালকে আরো রঙিন করে তোলেন ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা হামজা চৌধুরী। দেশে ফুটবলে লাগে রঙিন ছোঁয়া। হামজার ম্যাচ দেখার জন্য উপচে পড়া দর্শক দেখা যায় প্রতি ম্যাচেই। টিকিটের মতো জার্সির বাজারও হয়ে উঠেছে রমরমা। হামজার পর জুনে বেঙ্গল টাইগার্সের জার্সি গায়ে জড়ান কানাডা জাতীয় দলে হয়ে খেলা সমিত সোম। হামজা সমিত জুটির পর ইতালিয়ান প্রবাসী ফাহমিদুল ইসলামের অন্তর্ভুক্তি দেশের ফুটবল উন্মাদনায় বাড়ে বহুগুণে। তবে বড় কোনো সাফল্য আসেনি। ফলে বছর জুড়েই হেভিয়ার কাবরেরার পদত্যাগের দাবি জানিয়েছেন সমর্থকরা। হামজা শমীদদের আগমন এবং নারী ফুটবলারদের সাফল্যে ফুটবলে এখন স্পন্সর অনেক। স্পন্সর আসলেও তৃণমূল ফুটবলে স্থবিরতা কাটেনি। ক্লাবগুলো আবেদন করলেও কমিটির পূর্ণতা কিংবা খেলা কোনোটিই হয়নি। গেল 18 নভেম্বর ঢাকা স্টেডিয়ামে 22 বছর পর ভারতকে হারায় বাংলাদেশ। এই জয়ে 2 কোটি টাকা পুরস্কার পেয়েছেন তারা। কিন্তু 2024 সালে টানা দ্বিতীয়বারের মতো সাফ জয়ী নারী ফুটবলারদের 1.5 কোটি টাকার পুরস্কার দেওয়ার ঘোষণা এবছরও বাস্তবায়ন করেনি বাফুফে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী আয়োজন দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের নানা তথ্য রাখতে চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।